আসসালামু আলাইকুম। আপনারা কতজন পার্টিসিপেন্ট এখন আসছেন দেখি। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু একজন বা দুইজন আনমিউট করে বলেন। জি ভাইয়া শুনতে পাচ্ছি। তারপরে আমি যে আপনারা আপনাদের স্ক্রিনে কোনটা কি দেখতে পাচ্ছেন? পাওয়ার পয়েন্টের কোনো স্লাইড দেখতে পাচ্ছেন? জি, পাওয়ার পয়েন্টের স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যারা আপনারা কি লং ব্যাচে ভর্তি হয়ে গেছেন নাকি ভর্তি হবেন এরকম? ভর্তি হব এমন আছি। কেউ এর আগে পরীক্ষাতে বসছেন বা সামনে একদমই নতুন বসতেছেন এরকম? জি ভাইয়া, একদম নতুন আছি। ঠিক আছে, আপনারা বললে আমি শুরু করবো। মানে আমি চাচ্ছিলাম যে সবাই, আরো মানুষ হয়তো জয়েন করবে, তো দেরি করতেছে। একদম আপনাদের একদমই এর আগে কখনো বসেন নাই, শুধু মানে সাবজেক্টটা সম্পর্কে জানার জন্য জয়েন করছেন এরকম, মানে কে কে আছেন একটু আনমিউট হয়ে বলেন, সমস্যা নেই। ভাইয়া আমি আছি, এর আগে কখনো পরীক্ষা দেইনি, জাস্ট একটু জানার জন্য আর কি। আচ্ছা। আমিও আছি ভাইয়া, আসসালামু আর আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে আমি ডেমোগ্রাফিকটা জানতে চাচ্ছি আর কি, যে বেশিরভাগই এরকম একদম নতুন কিনা, আর কেউ হয়তো এর আগে বসছেন পরীক্ষাতে, বা সামনে আবার আবার বসবেন, অথবা এই সামনের পরীক্ষাটাও দিবেন, এরকম কেউ আছেন কিনা? কারণ এটা তো আমরা জুন, নেক্সট জুন জুলাই সেশন নিয়ে কথা বলতেছি। লং ব্যাচ তো 1 মাস 2 মাস পরের পরীক্ষার জন্য নয়, তো আরো পরের পরীক্ষার জন্য। এই কারণে আমি জানতে চাচ্ছি যে কারা 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 আছেন। আচ্ছা। আপনারা মেসেজও লিখতে পারেন, আমি চেক করতেছি, সমস্যা। একটু কষ্ট করে আপনারা একটু চ্যাট বক্সে লিখে দেন যে আপনি নিউ অথবা প্রিভিয়াস এক্সামিনি এরকম, তাহলে আমি সেইভাবে কথা বলবো। ঠিক আছে, দেখেন এখন এই নোটিশটা আপনারা সবাই কি মানে জানতে পারছেন যে একটা পরীক্ষার তারিখ নিয়ে একটা চেঞ্জ বিসিবিএস নিয়ে আসছে, এটা কি জানেন সবাই? এটা এই নেক্সট বছরের একদম জুলাই সেশন, সেখান থেকেই অ্যাপ্লিকেবল। এই নোটিশটা কি আপনারা মানে কেউ জানেন ওর মধ্যে? দেখেন নতুন নিয়মটা কি করছে, যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা বিসিবিএস এর? জি ভাইয়া। এই যে পার্ট 1 এক্সামিনেশনস pertaining to the January and July sessions shall henceforth be held commencing on 1st December and 1st June respectively. তার মানে আগে আমাদের কবে হইতো পরীক্ষা বলেন, আর এখন কবে হবে? তাহলে এটা একটা চেঞ্জ না, মানে বেশি ইম্পর্টেন্ট চেঞ্জ আর কি। নর্মালি আগে আমরা কখন পরীক্ষা দিতাম, মানে আমাদের পরীক্ষার সময় নিয়ে ধারণা কি ছিল, যে জানুয়ারির ফার্স্ট উইকে হবে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে হবে, তাই না? তবে দেখেন এখন চেঞ্জটা কি, নেক্সটে যারা এই সামনে জানুয়ারিতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য না, কিন্তু দেখেন নেক্সট চেঞ্জটা শুরু হবে জুলাই, মানে 2026-এর যাদের জুলাইতে পরীক্ষা দেওয়ার কথা, তারা আসলে পরীক্ষা দিবে জুনে। বুঝতে পারছেন? মানে এটা কিন্তু বড় একটা চেঞ্জ। এই চেঞ্জটা সম্পর্কে জানতেন সবাই? জি ভাইয়া, এটা দেখেছিলাম। সবাই কি জানতেন এই চেঞ্জটা সম্পর্কে? জি ভাইয়া, এটা হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট চেঞ্জ, তাই না? হ্যাঁ। তার মানে অলমোস্ট কি 1 মাসের মতো আগানো, তাই না? আগে জুলাইয়ের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার কথা থাকতো, এখন কি হচ্ছে? আচ্ছা, যাই হোক, তো এটা আপনাদের কেন দেখানো হচ্ছে? কারণ যারা এই মানে আজকে ওরিয়েন্টেশন যেই প্রোগ্রামটা নিয়ে, সেটা হচ্ছে যে লং ব্যাচের, যারা একটু বেশি সময় নিয়ে একটু মানে প্রিপারেশন নেবেন, সিনাপসের সাথে থাকবেন, তো তাদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল এটা। মানে আপনাদেরকে দিয়ে প্রথম শুরু হবে। তার মানে আপনারা জুনে পরীক্ষা দেবেন। আচ্ছা, তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নোটিশ নতুন পরীক্ষার্থীদের জন্য, পটেনশিয়াল পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে, আমরা এরপরে দেখেন
মোটামুটি এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার যে সিস্টেম, এটা তো, এটার যে একটা চেঞ্জ কিছুদিন আগে হয়ে গেল। মানে আগে আমরা কয়দিনে, 3 দিনে পরীক্ষা দিতাম, এখন পরীক্ষা দিই একদিন। 3টা পেপার 3 দিনে পরীক্ষা দিতাম, এখন 3টা পেপার একসাথে বসে 4 ঘন্টার সময় এক এক বসাতে পরীক্ষা হয়ে যায় এখন। এটা আপনাদের কাছে কি মনে হয়, ভালো না খারাপ? বলুন তো কেউ একজন, কি মনে হয়, আগেরটা ভালো ছিল নাকি এখনই ভালো? এখনই ভালো। এখনই ভালো কেন? মানে ভাইয়া একবারে ঝামেলা শেষ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, সবকিছুতেই তো দুই ধরনের মত থাকে। যাই হোক, ভালো। হ্যাঁ, অনেকের ওই যে আবার যারা ঢাকার বাইরে থেকে আসে পরীক্ষা দিতে, 3 দিন 4 দিন কোথাও থাকা অনেকের ঝামেলা হয়। তো হয়তো একদিনে পরীক্ষা দিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপারও হয়। তাহলে টোটাল মার্ক, প্রশ্নের সংখ্যা সবকিছু তো আগের মতোই আছে, তাই না? ওইটা তো আর চেঞ্জ হয়নি। তার মানে আগে যদি আমি শুধু একটা পেপার ধরি, একটা পেপারে 50টা প্রশ্ন, তাই না? তার মধ্যে 50% এসবিএ, 50% এমসিকিউ। তো এখন আমার 3 পেপার একসাথে, মানে 3, 50, 150, 150, তাই না? 150 কে আবার ভাগ করেন, তাহলে 75 এমসিকিউ, 75 এসবিএ। এখন মার্ক আগের মতোই, পাশ করার যে মানে 70% কাট অফ, সেটাও আগের মতোই, শুধু একদিনে পরীক্ষা। আচ্ছা, এটা জানেন আপনারা সবাই, কিন্তু বলার জন্য বলা। দেখেন, আমি আপনাদের যে এখানে উম, দেখেন সিনেপসের কিছু উম, মানে ট্র্যাক রেকর্ড আর কি, যে বা সিনেপসের সাথে যে স্টুডেন্ট যারা ইনভলভ ছিল, তাদের রেজাল্ট কেমন, তার কিছু ট্র্যাক রেকর্ড আপনার জানুয়ারি 23 থেকে। তো সাধারণত উপরের এই যে পাশের যেটা দেওয়া, যে বলতেছে 13 থেকে 20%, এটা এটা হচ্ছে যে যারা যতজন রেডিওলজি ইমেজিং এর পরীক্ষা দেয় বিসিবিএস এর প্রত্যেক সেশনে, তার মধ্যে হয়তো 13 থেকে 20% পাশ করে। এখন ধীরে ধীরে মানে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এই পাশ করার সংখ্যা আহ, ধীরে ধীরে অবশ্যই বাড়তেছে, কারণ এখন অনেক রকম করে সহজেই গাইডলাইন পাওয়া যাচ্ছে। অনেক পাশ করে বের হওয়া ভাই আপুরা, এখন তাদের সংখ্যা বেশি, তাদের কাছ থেকে গাইডেন্স পাওয়া যাচ্ছে। আহ, সব রকম, মানে আগে যে ব্যাপারটা একটু কম ছিল। উম, মানে যারা পরীক্ষা দিবে, তারা কোথায় শুনবে, আমি কি করব, কেমন করে করব, এই ব্যাপারগুলো নিয়ে একটা কষ্টের জায়গা ছিল। কারণ এই ব্রাঞ্চের সাবজেক্ট গুলোতে অনেক প্রোজ আছে, সবকিছুরই তো প্রোস কনস আছে। ব্রাঞ্চের সাবজেক্টের প্রোজের সাথে কনস একটা হচ্ছে যে এই সিলেবাস গুলো একটু ডিফারেন্ট হয়। কারণ যে মেডিসিনে পরীক্ষা দিচ্ছে, জেনারেল মেডিসিনে, জেনারেল মেডিসিনের মধ্যে তো এখন অনেক নামে সবাই ব্রাঞ্চের নামেই পরীক্ষা দেয়, আসলে সিলেবাস তো একই, একটাই। শুধু হয়তো ওই যে ডার্মাটোলজি বোধহয় আলাদা, আর সাইকিয়াট্রি আলাদা, তো এরকম জেনারেল সার্জারি বা বা এমনি গাইনি অপস, এটা নিয়ে তো গাইডলাইনের অভাব নাই। কি বই পড়তে হবে, এই ধরনের প্রিভিয়াস মানে যে প্রি রিকুইজিট নলেজ, তার কোনো অভাব নাই। পাশ করা মানুষেরও অভাব নাই, কিন্তু এই ব্রাঞ্চের সাবজেক্ট গুলোতে এই মানুষ পাওয়া একসময় কঠিন ছিল, এখন ধীরে ধীরে বাড়তেছে আল্লাহর রহমতে। এই কারণে আপনারাও ধীরে ধীরে ভালো করতেছেন। কোচিং থেকেও খুব ভালো করে পড়ানো হচ্ছে, ভালো করে গাইডলাইন দেওয়া হচ্ছে। তো দেখেন এই যে পাশের আমরা ওই যে সিনাপসে যারা যারা ইনভলভ ছিল আর কি, জানুয়ারি 23-এ 20 জন পাশ করে টোটাল, তার মধ্যে 8 জন সিনাপসের স্টুডেন্ট ছিল। আমি একদম যদি সর্বশেষ 2টা রেজাল্টে আসি, জুলাই 25 আর January 25, মানে এই বছরেই থাকি। এই বছরে দেখেন January 25-এর রেজাল্ট খুব ভালো ছিল সবার, অনেক অনেক পাশের সংখ্যা অনেক ছিল। ইউজুয়ালি মানে 20 থেকে 30-এর মধ্যেই তো থাকে, 54 জন পাশ
দেখেন, 54 জনের রেজাল্ট ভালো ছিল জানুয়ারি 25-এ, তার মধ্যে 24 জন সিনেপসের সাথে ছিল। পরের সেশনে আবার একটু পাশের সংখ্যা কমে আসছে, 22 জন। তো প্রশ্ন সেশন ওয়াইজ একটু ভ্যারি করতে পারে। এটাতে তো আর কারো হাত নাই, বিসিপিএস এরকম করে কোশ্চেন করে হয়তো। তো এটা শুধু ওরাই জানে যে কোন সেশনে ওরা কেমন করে কতজনকে নিতে চাচ্ছে। কিন্তু একটা বেজ লাইন প্রিপারেশন সবারই নিতে হবে। আর বিসিপিএস কি প্রশ্ন করবে ওই চিন্তা করাই যাবে না। বেজ লাইন প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে, বাকিটা চিন্তা করাই যাবে না। তো এইখানে আপনি ট্র্যাক রেকর্ড দেখলেও বুঝতে পারতেছেন, সিনাপসের সাথে থাকলে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই এই এখন দেখেন, 3টা পেপার আমি আপনারা একজন বলেন তো পেপার 3টা কি কি আসলে, আমি বইয়ের লিস্টে যাওয়ার আগে এই ব্যাপারটা শুনি, আপনারা হয়তো জানেন। 3টা পেপার, তো পেপার 3টা কি ইন জেনারেল কেউ বলতে পারবেন কি কি নাম বা কিভাবে ভাগ করে? জি ভাইয়া, পেপার ওয়ান হচ্ছে অ্যানাটমি, যে যে পেপার কেউ টু। একজন। জি, হ্যাঁ, পেপার ওয়ান অ্যানাটমি। পেপার 1 পেপার টু তে অ্যানাটমি, থাকবে হ্যাঁ। জি, হুম, পেপার টু তে হচ্ছে রেডিও ফিজিক্স। আর পেপার থ্রিতে থাকবে হচ্ছে হ্যাঁ, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, আর সাথে কিছু বায়োকেমিস্ট্রি। গত দুই একবার ফিজিওলজির কোশ্চেনও একটু টুকটাক এসেছে। তবে এমনিতে হ্যাঁ। এখন ফার্মাকোলজি এখান ফিজিওলজির জন্য থেকেই আলাদা আছে। ইন্টারেস্ট, ফার্মাকোলজি পড়তে হবে। না, ফার্মাকোলজি লাগবে না। আচ্ছা, এখন মজার একটা ব্যাপার দেখেন, অ্যানাটমি, এই যে অ্যানাটমি আপনি বললেন, অ্যানাটমি কেমন অ্যানাটমি? এটা কি আমি যারা মেডিসিন পরীক্ষা দেয় ওরকম অ্যানাটমি, জেনারেল সার্জারি পরীক্ষা দেয় এরকম অ্যানাটমি, গাইনিয়ান অবস পরীক্ষা দেয় এরকম অ্যানাটমি? অ্যানাটমি, আবার অ্যানাটমি তো একটাই, শুনে মনে হবে যে অ্যানাটমি তো অ্যানাটমি, তাহলে ও, মানে ভাইয়া কি বলতেছে, অ্যানাটমি আবার আলাদা হয় কিভাবে? অ্যানাটমি তো অ্যানাটমি। কিন্তু আপনাদের কি মনে হয় যে কোনো পার্থক্য হয়, অথবা আমি জেনারেল সার্জারির মতো আমি সার্জারি পার্ট 1 যেভাবে পড়ে, মেডিসিন পার্ট 1 যেভাবে অ্যানাটমি পড়ে ওভাবে পড়ে গেলে আমি অ্যানাটমি ভালো করবো রেডিওলজিতে, এরকম মনে হয় কি? ভাইয়া, এটা এটা আসলে জানা নাই। হুম। না, এটাই মানে ব্রাঞ্চের সাবজেক্ট, তো এই কারণেই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং যে আপনি অ্যানাটমি দেখবেন। আমার জেনারেল সার্জনরা যে অ্যানাটমি করে, আমাদের কিন্তু, হ্যাঁ, অনেক বেশি পার্থক্য বলবো না, কিন্তু আমরা যে গুরুত্ব দিব সেই গুরুত্ব দেওয়ার জায়গাগুলো একটু মানে ডিফারেন্ট। হয়তো আমাদের একদম ডিরেক্টলি রেডিওলজিক্যাল অ্যানাটমি আসবে না, রেডিওলজিক্যাল অ্যানাটমি আপনাদের পাশ করার পরে পড়তে হবে, কিন্তু রেডিওলজিক্যালি যে রেলিভেন্স সব অ্যানাটমি তো আমি এখন মানে জেনারেল সার্জারির একটা সার্জিক্যাল প্রসিডিউর এই রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু আমি অ্যাভয়েড করে যাব, কারণ আমাকে তো মানে সার্জারি করতে হবে না, আমাকে ইমেজিং দেখতে হবে, স্ক্যানের রিপোর্টিং করতে হবে। তাহলে সেই কাজে আমার কোন ধরনের অ্যানাটমিটা লাগবে, খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যায় সেই রকম করেই অ্যানাটমিতে প্রশ্ন হয়। তো এখন কথা হচ্ছে যে আমি বা যেমন পাশ করার আগে বুঝতাম না, বা আহ, আপনারা যারা নতুন, এটা কিন্তু নিজে নিজে বোঝা খুব কঠিন যে আমি করবো অ্যানাটমির। আমি অনেকে যে শীট পড়ে আর কি, শীট সাধারণত শীট পড়ে, এখন শীটের মধ্যে তো সবকিছুই থাকে। এখন আমি শীটের মধ্যে আমার জন্য কোন অ্যানাটমিটা ইম্পর্টেন্ট, বা অ্যানাটমির আমার কোন টপিকটা আমার জন্য রেডিওলজির জন্য বেশি ইম্পর্টেন্ট, এটার জন্য কিন্তু আপনার একটা গাইডলাইন লাগবে। হুম। তো এই জায়গাতে আপনার এই মানে কোচিং এর হেল্প বা বড় ভাই আপুদের কাছ থেকে আপনি যে হেল্প নিবেন, কোচিং এর যে হেল্প নিবেন, মূল হেল্পটা এরকম জায়গা থেকে আসবে যে আমাকে অ্যানাটমির এই টপিকটা এইভাবে পড়তে হবে যেটা আমার রেডিওলজিতে আসবে। তো এইটা এটা আমি আরো ডিটেল বলবো। তো দেখেন, আর পেপার 2 কি বললেন, রেডিও ফিজিক্স, এই রেডিও ফিজিক্স কি আমরা কখনো পড়ছি? না ভাইয়া, এটা একদমই নতুন। হ্যাঁ। তো রেডিওলজির হচ্ছে মানে আমরা প্রথমে পড়তে আসতে রেডিওলজিতে সব সময় মানে যে ব্যাপারটা হয় যে
আপনি একজন বোধহয় মেসেজ করছেন যে অল ইন অল অ্যানাটমি সব সবই লাগবে না, অ্যানাটমির একদম অল ইন অল সবই লাগে কথাটা ঠিক না। মানে একটু বুদ্ধি করে পড়তে হয় আর কি, সবই পড়লে তো সমস্যা। তো সব করতে পারলে অবশ্যই ভালো, আমি কাউকে করতে ডিসকারেজ করতেছি না, কিন্তু আমার পরীক্ষায় রেডিওলজি পরীক্ষাতে আমার অ্যানাটমি কিভাবে করতে হবে তার জন্য আমার আলাদা একটা গাইডলাইন লাগবে। এবং শীটে সেটা হয়তো ক্লাসে ভাইয়া পুরো দাগায় দিবে, ক্লাসে বলে দিবে যে আমার পরীক্ষার জন্য, রেডিওলজি পরীক্ষার জন্য আমার এই পার্টটুকু বেশি করে পড়তে হবে। আচ্ছা, তাহলে রেডিও ফিজিক্সটা কিন্তু আমাদের টোটালি একদমই আমাদের জানাশোনার বাইরে থাকে। আমরা তো সেই এইচএসসির সময় পড়ে আসছি না, কিছু জিনিস কিন্তু আমরা এর আগে পড়ে আসছি, যেমন আইসোটোপ, রেডিও নিউক্লিয়াইড, এইগুলো এগুলো কিন্তু আমরা এইচএসসি তে পড়ছি না, যারা সায়েন্সে পড়ছি। ফিজিক্সে ছিল না, কেমিস্ট্রিতে ছিল না, আইসোটোপ তো ছিল, ছিল তো নাকি? পরে কোনটা রেডিও অ্যাক্টিভ কোনটা রেডিও অ্যাক্টিভ না এগুলো পড়তে হয়েছে না? যাক, এগুলো রেডিও ফিজিক্স এর মধ্যে আছে, কিন্তু মানে এগুলো জাস্ট মানে আমি যেটা বললাম এটা হয়তো 1%-এর, কারণ আমাদেরকে আরো রেডিওলজিতে কাজ করার জন্য যে রেডিও ফিজিক্স গুলো লাগে সেগুলো পড়তে হবে। এখন থার্ড সবচেয়ে আরো ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে রেডিওলজির সবচেয়ে ইন্টারেস্টিং পেপার হচ্ছে পেপার 3। কারণ কাউকে যদি ডিরেক্টলি আপনি জিজ্ঞাসা করেন পেপার 3 আমি কোন বইটা পড়বো, তাহলে সব কমন পাবো। এটা মানে বলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। কারণ এখানে সিস্টেমিক প্যাথোলজির তো আসলে কোনো শেষ নেই। হ্যাঁ, জেনারেল প্যাথোলজি আপনি একটা বাঁধা ধরা টপিকস আছে যেগুলো যে কোনো পরীক্ষাতেই কাজে লাগে, এবং অবশ্যই রেডিওলজি তো খুবই ইম্পর্টেন্ট। জেনারেল প্যাথোলজি আমি পেপার 3 নিয়ে যখন বলবো তখন আবার বলবো। তো এখন আমি করবো ডিটেইলে একটু, অনেক ডিটেইলে তো আজকে করা সম্ভব না, তখন আমি বলবো। তো দেখেন, মানে আমি এই কথাগুলো মানে আমার বলার কারণ কি, আহ, ভাইয়া একজন ভূমিকম্পের কথা বোধহয় লিখছেন। আজকে শুনলাম যে বাই পাইলে বোধহয় এই 10টা 36-এ আরেকবার ভূমিকম্প হয়ে গেছে। স্কেল খুব কম ছিল। আপনারা কি এখন কোনো ভূমিকম্প, ও আচ্ছা, এখন হয়ে গেল। উম, তাহলে আপনাদের, ও আচ্ছা, আপনি কোন এলাকায় আছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা মানে কি আমাদের সেশন তো চলবে নাকি? ভূমিকম্পের কারণে ব্রেক থাকবে বলেন? ভাইয়া ভূমিকম্প হয়েছে, মানে আসলে বিদ্যুৎ দুইটা নাড়া লেগেছে আসলে। উম, তাহলে আমি কি কিছুক্ষণ ব্রেক দিব তারপরে শুরু করবো? কালকে তো দেখলাম যে খেলার মাঠের খেলাও স্টপ হয়ে গেছে ভূমিকম্পের জন্য, 2-3 মিনিট। আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনা করতে থাকি, আল্লাহ ভরসা, নাকি? কি বলেন? আপনারা ব্রেক চান 1-2 মিনিট নাকি কথা বলুন? আপনারা কি 2-1 মিনিট ব্রেক চাচ্ছেন নাকি কথা বলবো? ঠিক আছে, আমি ব্রেক দিচ্ছি তাহলে। সকালে তো বোধহয় গাজীপুরের দিকে হয়েছে। হ্যাঁ, এই যে ডক্টর লাবিব বা আপনি যে কোশ্চেন করছেন, ঠিক আছে, আমি একদম সবার শেষে কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো। মানে কোশ্চেন গুলো তখন মানে মুখে মুখে বলবেন, সমস্যা নেই। ঠিক আছে, আবার শুরু করি তাহলে। আমি কি নিয়ে কথা বলতেছিলাম আমরা? এই যে 3টা পেপারের টপিক,
একজন বলেন, তিনটা পেপারের টপিক নিয়ে কথা বলতেছিলাম আমরা, কেউ একটু আনমিউট হয়ে বলেন যে আগের কথাগুলো শুনছেন কিনা। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, কি নিয়ে কথা বলতেছিলাম? সম্ভবত অ্যানাটমি নিয়ে, অ্যানাটমির সিলেবাস যে সব কি কি লাগে না, আমরা বেসিক্যালি। আমরা কথা বলতেছিলাম যে আহ, মানে তিনটা পেপারের যে ভেরিয়েশন, এটা নিয়ে আমি ভেরিয়েশনটা বলছিলাম যে আরো পরে বলবো। মানে যে আপনারা কেউ কেউ কোশ্চেন করতেছেন মেসেজে, ওই কোশ্চেন গুলো হয়তো শেষে করতে পারেন, সমস্যা নেই। হুম, এখন মাঝখানে আমি মেসেজ হয়তো করতে পারবো না। তো দেখেন, বুক লিস্টে আমি আসবো পরে। তাহলে আমাদের পেপার ওয়ান ছিল যে আমরা অ্যানাটমি, কিন্তু আমরা কি বললাম যে অ্যানাটমি, বাট এটা আমাকে মাথায় রাখতে হবে যে যেই অ্যানাটমি গুলো রেডিওলজিক্যালি রেলিভেন্ট বেশি সেরকম অ্যানাটমি। আর পেপার টু এর ব্যাপার হচ্ছে রেডিও ফিজিক্স, এটা সম্পূর্ণ নতুন আমাদের জন্য। কারণ এখানে আমাদের মানে মেডিকেল ফিজিক্স একটা আসলে আলাদা সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে। তো এই আমাদের রেডিও ফিজিক্সের মধ্যে অনেক ধরনের টপিক পড়া হয়, অনেক নতুন ধরনের বই আমাদের বইয়ের সাথে পরিচিত হইতে হয়। এটা মানে প্রথমে একটু ভয় লাগতে পারে যে আমি একদমই এই সাবজেক্ট জানি না, আহ, কিভাবে এই সাবজেক্ট কভার করব, বা যেই সাবজেক্ট কখনো, অনেকের সমস্যা থাকে না, অনেকের ফিজিক্সে একটু ভয় থাকে বা ম্যাথে, এরকম কিছু না যে অনেক কঠিন কঠিন ম্যাথ থাকে, এরকম কিছু না, অনেক কঠিন কঠিন ফিজিক্স থাকে, এমন কিছুই না। ক্লিনিক্যালি রেলিভেন্ট আমাদের যেই ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ব্যবহার করি রেডিওলজিতে, যে প্রসিডিউর গুলো রেডিওলজিতে করা হয়, তার সাথে রিলেটেড যে ফিজিক্স, সেই ফিজিক্স গুলো এখানে লাগে। তাহলে এইখানেও আমাকে দরকার হয় একটা প্রপার গাইডলাইনের। মানে কোনো আহ, ভাই আপুর সাথে কোনো কোচিং এর সাথে রিলেটেড থাকা, নিয়মিত ক্লাস করা। কারণ আমি তো 4-5টা বই পড়তে পারবো না। 4-5টা বই ধরেন আপনাকে নাম বলে দেওয়া হইলো, 4-5টা বইয়ের প্রত্যেকটা বই থেকে কিছু কিছু টপিক বাছাই করে করে পড়তে হয়। তো সেই বাছাই করা কোন টপিকটা আমি কোন বই থেকে পড়বো, কোন বই থেকে কোন বক্সটা আমি পড়বো, বা কোন বইয়ের রেফারেন্স, কোন কোশ্চেনের অ্যান্সারে ইউজ করব, এই ব্যাপারগুলোর জন্য আপনাকে ইনভলভ থাকতে হবে একটা প্রসেসের সাথে। হ্যাঁ, যে প্রসেসটা প্রোভাইড করতে পারে একটা কোচিং, এরকম এনভায়রনমেন্ট যে আপনাকে কেউ নিয়মিত ক্লাসে সেই গাইড গুলো দিচ্ছে। এটা আরেকটা হচ্ছে যে পেপার থ্রি এর ক্ষেত্রে আমি যে বললাম, পেপার থ্রিটা খুবই অদ্ভুত। কারণ এখানে আমি সিলেবাস যখন আবার দেখাবো তখন এখানে জেনারেল প্যাথোলজি ছাড়া সিস্টেমিক প্যাথোলজির যে পার্টটা, এটার তো আসলে কোনো সীমা পরিসীমা নাই, তাহলে আমি কি পড়বো? তো এইখানেও আমার সিনিয়রদের বা কোচিং এর গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাকে যাচাই বাছাই করে পড়তে হবে যে আমি এই অসুখগুলা, এই ডিজিজ গুলা সম্পর্কে, আমি তো সব ডিজিজের সমস্ত প্যাথোলজি করে ফেলতে পারবো না। আমাকে রেডিওলজিক্যালি ডায়াগনোসিস করতে বা এই ধরনের যে কেসগুলো, সেই কেসগুলোর যে প্যাথোলজি, তখন আমার সেই অর্গানের সেই প্যাথোলজি জেনে যাইতে হবে। তো এটা তো নিজে নিজে বের করা খুব কঠিন। তো এটার জন্য প্রপার গাইডলাইন দরকার আছে, এবং এই গাইডলাইন গুলো আপনি এই সিনাপসের মেন্টরদের কাছ থেকে খুব সুন্দরভাবে পাবেন। এটা এটা আমি কিছু বললাম, একদমই জেনারেল কথা। এখন আমি বুক লিস্টে যাব, তার আগে আমি মানে যে কোনো একজন আপনি বলেন যে আপনারা যতখানি আইডিয়া আছে, যে দুই একটা বইয়ের নাম বলেন তো, এখানে যে রেডিওলজিতে যারা পরীক্ষা দেয় বলে যে এই বইটা পড়তেই হবে বা এরকম, যে কোনো একজন বলেন, সমস্যা নেই। আমাকে শুনতে পাচ্ছেন তো? যে কোনো একজন বলেন যে আপনার মানে এই যে যেমন ধরেন আমি স্লাইডে দেখাই, এখানে এখানে কি কোন বইটার নাম দেখা যাচ্ছে? বলেন, একটু ইন্টারেক্ট করলে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হবে। সবাই চুপ করে থাকলে আমার একটু সমস্যা হয় কথা বলতে।
কে একজন আনমিউট হয়ে বলেন। বিডি চৌরাশিয়া, বিশ্রাম সিং এন্ড নিটাই। হ্যাঁ, তার মানে এটা অ্যানাটমি নিয়ে বলছে, তাই না? জি ভাইয়া। এরপরে দেখেন, হ্যাঁ এরপরে দেখেন আমার পেপার ওয়ান, তাহলে পেপার ওয়ান একটা আইডিয়া সেখানে স্লাইডে দেওয়া আছে। তো পেপার টু এর জন্য কিছু বইয়ের নাম লেখা দেখেন। হ্যাঁ, এই যে এই বইগুলো কিন্তু আমরা কখনো পড়ি। এই সেলম্যান, ক্রিস্টেনসেন, এমআরআই মেডিজি, ডিসোজেইড, এই সবগুলো বই কিন্তু শুধুমাত্র মাত্র 50টা কোশ্চেনের বই। মানে একটা পেপারের জন্য। তারপরে দেখেন এই যে আদার যে পেপার থ্রিতে গিয়ে আমার রবিনসের প্যাথোলজি থেকে সিলেক্টেড টপিক পড়তে হয় সিস্টেমিক প্যাথোলজির জন্য। মাইক্রোবায়োলজি সেভাবে মানে ওভারঅল অনেক কিছু পড়তে হয় এরকম না। রেডিওলজিক্যালি যেই মাইক্রোবস গুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে প্যারাসাইট, এগুলো খুব ভালো করে পড়তে হয়। তার জন্য এমবিবিএস লেভেলের বই বা গাইড আর সিনাপসের লেকচার শিট, তো আপনারা ভর্তি হলে তো সিনাপসের লেকচার শিট পাবেন, ওইখান থেকেও গাইডেন্স পাবেন। তাহলে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আপনাদের কাছে কি মনে হয় এই তিনটা পেপারের যে বইয়ের লিস্ট এখানে একটা রাফ একটা আইডিয়া দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? কি মনে হয় আপনাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? কেউ একজন ধারণা করে বলেন, সমস্যা নাই, এটা তো আর মানে পরীক্ষা হচ্ছে। শুনতে পাচ্ছেন তো আমাকে, তাই না? কেউ একজন বলেন কোন বইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। ভাইয়া সবগুলোতে ইম্পর্টেন্ট, মানে অ্যানাটমির বই মনে হয় বেশি ইম্পর্টেন্ট এখানে, আর রেডিও ফিজিক্স ওটা নিয়ে তো আমাদের মানে কেন আইডিয়া রেডিও নেই। ফিজিক্স এর বই কেন ইম্পর্টেন্ট হবে না? কারণ অ্যানাটমি তো আর 150 মার্ক না, অ্যানাটমি তো 50-এর মধ্যেই শেষ। রেডিও ফিজিক্স আবার 50। পেপার থ্রিতে সিস্টেমিক জেনারেল প্যাথোলজি মিলে আবার উম, মানে বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স এগুলো মিলে আবার 50। তাহলে এই কথাটা আপনাদেরকে খুব বেশি মানুষ বলবে না। আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বই হচ্ছে এই রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর যে সিলেবাস বইটা আছে বিসিপিএস এর। ঠিক আছে, বিসিপিএস এর সব সাবজেক্টের পরীক্ষার পার্ট ওয়ানের জন্য একটা সিলেবাস থাকে, তাই না? সেই সিলেবাসটা বিসিপিএস থেকে কালেক্ট করা যায়, অথবা এখন বোধহয় অনলাইনে পাওয়া যায়। আপনি সিনেপসের ভাই আপনাদের কাছে বললেও হয়তো বইটা দিয়ে দিবে। তার মানে সিলেবাস মানে কিন্তু দেখেন, আমি সিলেবাস বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, এগুলো সিনেপসের লেকচার শিট। হ্যাঁ, সিনেপসের লেকচার শিট তো অবশ্যই আপনাকে কালেক্ট করতে হবে যখন আপনি ক্লাস শুরু করবেন। আচ্ছা, আমি আমি দেখেন আপনাকে কিছু আমি যদি বলি শুধু মার্ক ডিস্ট্রিবিউশন, তাহলে ওইটা কি সিলেবাস? আপনাদের কাছে কি মনে হয়, মার্ক ডিস্ট্রিবিউশন কি শুধু সিলেবাস? মার্ক ডিস্ট্রিবিউশন কি শুধু সিলেবাস? আচ্ছা দেখেন, এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? দেখেন এই যে লেখা কারিকুলাম, রেডিওলজি এন্ড ইমেজিং এফসিপিএস পার্ট ওয়ান কারিকুলাম, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখেন এখানে লেখা পেপার ওয়ান অ্যানাটমি। এখন আমার কথা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় শর্টকাটে কি দেখি, যে কয়টা করে প্রশ্ন আসে। এই যে যেমন দেখেন, পেপার ওয়ানের জন্য একটা ভাগ করা এখানে, এমসিকিউ 25টা, এসপিএ 25টা, এটা তো আমরা জানি। এখন এই যে ডান পাশে যে লেখা 3 থেকে 5টা, 3 থেকে 5টা, 6 থেকে 8টা, 3 থেকে 5টা, আপনার কি মনে হয় এগুলো মানে
খুবই ফিক্স থাকে না, এগুলো ফিক্স থাকে? তাহলে এগুলো হচ্ছে একটা রাফ ধারণা দেওয়ার জন্য। মানে এখানে আপনি ধারণা করতে পারবেন যে দেখেন নিউরোলজিতে লেখা 7 থেকে 8টা, তার মানে আর দেখেন আপনার ধরেন হিস্টোলজিতে লেখা 3 থেকে 5টা। এখন এখান থেকে আপনি আইডিয়া করবেন কি, আইডিয়া করবেন যে নিউরোলজি থেকে আমার প্রশ্ন বেশি আসে, এরকম মানে তুলনামূলক আপনি দেখেন অস্টিওলজি এবং আর্থ্রোলজি কিন্তু সব সাবজেক্টের জন্য খুব বেশি, এখানে আপনার 6 থেকে 8টার মতো মানে চলে আসে, মানে মার্কস থাকে এখান থেকে। হ্যাঁ, তো এটা আপনি অবশ্যই আপনার সাথে থাকবে, কিন্তু ওই সিলেবাস বইটাতে শুধু যে আপনার এই মার্ক ডিস্ট্রিবিউশন সাথে থাকবে তা না, কি থাকবে, এই টপিক থাকবে। তার মানে আপনাদের যদি যখন আপনার প্রস্তুতি শুরু করবেন, যখন আপনারা প্রস্তুতি শুরু করবেন, আবার আগের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, যখন আপনি প্রস্তুতি শুরু করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট বই হচ্ছে আপনার সিলেবাস, বিসিপিএস এর প্রদত্ত, মানে বিসিপিএস এর দেয়া সিলেবাস, অন্য কোনো মানে ভাই আপুদের না, মানে একদম কোনো সাজেশন বা এগুলো না, মানে যেটা বিসিপিএস এর দেয়া একদম অফিসিয়াল সিলেবাস, সেটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট বই। এরপরে সেকেন্ড ইম্পর্টেন্ট মানে বই আপনার জন্য কোনটা, কেউ বলতে পারবেন আইডিয়া করে? ঠিক আছে তো। হুম। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বই হচ্ছে আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, বিসিপিএস এর কোশ্চেন তো পরীক্ষার পরে আর দেয় না, তো সবাই মেমোরি থেকে রিকল করে করে প্রত্যেক সেশনের কোশ্চেন একটা বিল্ড আপ করা হয়, মানে পরবর্তী সেশনের মানুষদের উপকারের জন্য, বা নিজেরও যদি আবার লাগে সেই কারণ। তো এইটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট বই। তাহলে বিসিপিএস এর সিলেবাস সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওইখানে আপনি শুধু মার্ক ডিস্ট্রিবিউশন দেখবেন না, ওইখান থেকে আপনি কি কি টপিক বিসিপিএস পড়তে বলছে, আপনাকে এমফাসাইজ দিতে বলছে, গুরুত্ব দিতে বলছে, ইম্পর্টেন্স দিতে বলছে, তার আইডিয়া আপনি ওই বিসিপিএস এর সিলেবাস থেকে পাবেন। এবং পরীক্ষাতে বিসিপিএস ওই সিলেবাসের থেকে নিয়ে কতটুকু করে প্রশ্ন করে, মানে কতটুকু আসলে বিসিপিএস সিলেবাস ফলো করে, আপনি কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন। তো ওই কোশ্চেনের যে একটা কালেকশন, সেটা অ্যান্সার থাকুক বা না থাকুক, অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যায়, এটা হচ্ছে আপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বই। এরপরে এই এইখানে যে বইগুলোর কথা বলা আছে, এখন অ্যানাটমি, আপনাকে অ্যানাটমির ক্লাসে ভাইয়াপুরা হয়তো বলবে কোন টপিকের জন্য কোন বইটা ভালো, কারণ ভীষণ সিং অনেকে ফলো করে, বিডি 84 অনেকে ফলো করে, ছবি দেখার জন্য তো নিটার লাগবেই। আর এটা আমি আলাদা একটা সেকশনে বলতাম যে ছবি পেপার ওয়ানের জন্য মানে প্রিপারেশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। বুঝছেন? তো এই জন্য নিটারের বই তো এখন আপনি অনেকে প্রেফার করে অনলাইনে ছবি বের করে করে দেখতে, যেভাবেই হোক আপনি যদি কনসেপ্টটা শিখতে পারেন, নিটার হোক অনলাইন হোক, আপনার তখন ছবি লাগবে, বই লাগবে। তার সাথে সিরাপসের লেকচার শিট আপনাকে গাইড করবে। মানে আপনি তো পুরো বইয়ের A to Z তো আর পড়বেন না, লেকচার শিট আপনাকে গাইড করবে যে কতটুকু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। রেডিও ফিজিক্সের অনেক বই, এখানে রেডিও ফিজিক্সের বলে রাখি, সব মানে কোনো বই না থাকলেও একটা বই মাস্ট থাকতে হয়, সেটা হচ্ছে সেলম্যানের বই। আর এটা 10th এডিশন এখন নতুন। আর তার সাথে সিনাপসের লেকচার শিট তো আপনি কিছু কিছু টপিক অন্যান্য বই থেকে একটু একটু করে লাগে। এমআরআই মেড ইজি এই বইটা লাগে, আর সেলম্যান, এইটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে রবিনসের প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি পড়ার জন্য রবিনসের বইটা লাগবে। প্যাথোলজি আপনি শীট থেকে পড়বেন বা আপনার আগের পড়া বই থেকে পড়বেন, যেখান থেকে আপনি কমফোর্টেবল ফিল করেন। কিন্তু প্যাথোলজি পেপার 3-তে তো সবচেয়ে বেশি মার্ক আসে প্যাথোলজি থেকে, জেনারেল প্যাথোলজি, সিস্টেম প্যাথোলজি। তো এটা খুব বেশি ডিটেইল আমি আজকে বলতে পারবো না।
সেই সময় তো নাই আসলে। মানে প্যাথোলজি পেপার থ্রিতে যদি আমি একটা শব্দ বলতে বলি, সারাক্ষণ মাথায় রাখতে হবে প্যাথোলজি, প্যাথোলজি, প্যাথোলজি। হ্যাঁ, এই জেনারেল প্যাথোলজি এবং সিস্টেম প্যাথোলজি, এটা হলো মানে একদম কোর ফরমেশন করে পেপার থ্রি এর হলো প্যাথোলজি। এবং সিস্টেম প্যাথোলজি থেকে অনেক প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো অবশ্যই রেডিওলজিক্যালি রেলিভেন্ট হয়। অসুখ তো, ডিজিজ তো পৃথিবীতে অসংখ্য আছে, সার্জিক্যাল ডিজিজও অসংখ্য আছে, গাইনিকোলজিক্যাল ডিজিজ অসংখ্য আছে, অবস্টেট্রিক ডিজিজ অসংখ্য আছে, মেডিসিনাল ডিজিজ অসংখ্য আছে। কিন্তু আমার রেডিওলজিক্যালি ইম্পর্টেন্ট কোন ডিজিজটা, সেটা আমি বুঝতে পারবো কখন, যখন আমাকে কেউ গাইড করবো বা আমাকে মানে মানে বুঝাই দিবে যে আসলে এইভাবে আমাকে করতে হবে, এই টপিক করতে হবে। যেমন ধরেন আমরা আমি হয়তো আপনাকে এখন প্রশ্ন বের করে কিছুক্ষণ পরে দেখাবো, তখন বলবো। তাহলে দেখেন, আজকের সবচেয়ে যদি আপনি ইম্পর্ট্যান্ট একটা কথা ধরেন আজকের আলোচনার, সেটা হচ্ছে যে আমার বিসিপিএস এর সিলেবাস, তারপরে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তার সাথে আমার এই সিনাপসের আমার যে ভাইয়াপুরা যে বইগুলো যেভাবে দাগায় দিবে আর লেকচার শিট যেভাবে দাগায় দিবে, এইগুলো মানে এইগুলো হবে আপনার ম্যাটেরিয়াল। আর সিনাপস এখন অনেকগুলো ব্যাচ রান করতেছে। উম, আপনি দেখেন, হ্যাঁ আপনি তো মেন্টরদের সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারবেন অফিস টাইমে। আপনি লেকচার শিট গুলো এখনো একদমই আপডেটেড, কালারফুল। অ্যাডমিশনের সময় তো কিছু গিফটস থাকে। আর সিনেপসে যে পরীক্ষাগুলো হয়, কোশ্চেন কিন্তু একদম বিসিপিএস এর স্টাইলেই মক টেস্ট গুলো সাজানো হয়। এবং প্রত্যেক ক্লাসেই তো আসলে পরবর্তী উইকে মানে পরীক্ষা থাকে। তো এই যে বেসিক ক্লাসের কিছু রুটিন, এগুলো হচ্ছে আপনারা ওই যে ওদের অফিসে যোগাযোগ করলেও বা পেজে হয়তো দেয়া আছে, পাবেন পেজে, গ্রুপে। ক্লিনিক্যালের এই শিডিউল গুলো আপনারা কালেকশন করে নেবেন, তাহলে আপনি কত তারিখ থেকে কি শুরু হচ্ছে এটা বোঝার জন্য একটা আপনি আইডিয়া পাচ্ছেন। যেহেতু যারা লং ব্যাচে ভর্তি হবেন, একটু ধীরে ধীরে সময় নিয়ে পড়া, তারা আগে থেকে এই ডেট গুলো দেখে নিলে ভালো হয় যে আমি অমুক সময় মানে এই সাবজেক্টের উপরে গুরুত্ব দিব, এই সাবজেক্টটা পড়বো। এটা আপনি এই ক্যালেন্ডার দেখে বুঝতে পারবেন। তো এগুলো আপনারা পাবেন হয়তো গ্রুপে, পেজে, ওদেরকে অফিসে যোগাযোগ করলে পাবেন। ব্যাচ চলতেছে অনেকগুলোই। আমি যেমন, মানে আমার কাছে আমি যখন প্রথম পড়া শুরু করি, মানে এই যে লং ব্যাচ বা এই ধরনের একটু সময় নিয়ে যে পড়াশোনা করা যায়, এই আইডিয়াটা আমার কাছে ভালো লাগতো। খুব তাড়াতাড়ি করে পড়া রিস্কি হয় আর কি। কারণ রেডিও ফিজিক্সটা একেবারেই নতুন, তো এটা আমাদের পড়তে বুঝতে সময় লাগে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এটা আমি আপনাদের আরেকদিন হয়তো ক্লাস নিলে বলবো যে রেডিও ফিজিক্স নিয়ে আমরা অনেক কথা বলি, এবং রেডিও ফিজিক্স নিয়ে বেশি কথা বলতে বলতে আলটিমেটলি কি হয়, যে রেডিও ফিজিক্স থেকেই কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা বেশি পারি পরীক্ষাতে। এবং রেডিও ফিজিক্স এর কোশ্চেনের অ্যান্সার গুলো পারা মানে ওইখানে একদম মানে সলিড মার্ক আসে। এবং ওইখান থেকেই এখন যেহেতু 3 পেপার একসাথেই মার্কিং হয়, তো রেডিও ফিজিক্স এর একটা ভালো স্কোর কিন্তু খুবই হেল্প করে, মানে 70% অ্যাচিভ করতে। এরপরে এই যে হেল্পলাইনের একটা নাম্বার এখানে দেয়া, আহ, আপনারা অফিসে যোগাযোগ করলে। এই নাম্বারটা আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, তুলে রাখতে পারেন এই নাম্বারটা, পরে যোগাযোগ করলে ওদেরকে পাবেন। আর এখন মানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন। উম,
আপনাদের এই যে লং ব্যাচে কিন্তু মানে সবকিছুই থাকবে, এই যে পেপার 1 2 3, মানে ক্লিনিক্যাল, রেডিও ফিজিক্স সবকিছু মিলে কিন্তু এই ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ। আলাদা আলাদা ক্লিনিক্যাল ব্যাচও আছে, রেডিও ফিজিক্স এরও আলাদা ব্যাচ আছে। আর আপনাদের পার্সোনাল মানে কোনো কোয়েরিজ এগুলো থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া একদম নতুন করে যারা প্রস্তুতি নিচ্ছে বা নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি মানে পরামর্শটা কেমন দিবেন? মানে আমি যেমন অ্যানাটমি যে আপনি বললেন সবকিছু পড়া লাগে না, কিছু কিছু পড়া লাগে, তো সেক্ষেত্রে হ্যাঁ। যারা একদমই নিউ কখনোই পরীক্ষায় না, বসে না, নাই। সব আমি মানে না, আমার কথাটা এইভাবে কিছু কিছু পড়া লাগে কথাটা এরকম না, মানে কিছু কিছু টপিকস এর উপরে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়, সেটা বলতেছি। তো যারা কিছু ভাইয়া কিছু কখনো পড়া লাগে যারা শুনলে মনে পরীক্ষায় হয় যে বস, কম না না পড়তে সরি হয়, কম সরি, পড়তে হয় না। না না সরি সরি, আমার ভুল হয়েছে। তো না, না, ঠিক আছে। তো ভাইয়া যারা হচ্ছে একদমই নতুন, কখনো কোনো পরীক্ষায় বসেনি বা প্রথমবার পরীক্ষা দিবে ইনশাল্লাহ, তো তাদের ক্ষেত্রে আপনি মানে প্রস্তুতির ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? না, আমি ওই তো তাদের প্রস্তুতির ক্ষেত্রে প্রথমেই বলবো ওই যে যেটা বললাম, যে সবার আগে আপনি দুইটা বই কালেক্ট করবেন। সেটা হচ্ছে বিসিপিএস এর সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা আপনার হচ্ছে সর্বপ্রথম কাজ। এইটা আপনাকে একটা ভালো আইডিয়া দিবে যে আপনাকে কিভাবে আগাইতে হবে বা কোন ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু সিলেবাসের মধ্যে অনেক কথা আছে, টপিক আছে, আপনি এখন বুঝবেন না, সেগুলো বোঝার জন্যই তো আপনি ক্লাস করবেন কোচিং এ, অথবা ভাই আপনাদের কাছ থেকে তো সাজেশন গাইডলাইন যে যখন নিবেন ক্লাসে, সেটার জন্য তো আপনার ক্লাস। কিন্তু আপনাকে প্রথমেই একটা রাফ আইডিয়া দিবে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কারণ আপনি ওই যে আমাকে একজন প্রশ্ন করছেন দেখলাম যে আহ, পরবর্তী ক্লাসে যে ওই টপিকের উপরে পরীক্ষা দিব, উম, এরকম একজন কোশ্চেন করছেন চ্যাট বক্সে আর কি, যে তখন কোন কোশ্চেন বা কি কোনো কোশ্চেন ব্যাংক আছে কি। তো আসলে আলাদা করে তো এরকম কোশ্চেন ব্যাংক বিসিবিএস তো কোশ্চেন আসলে দেয় না। কোশ্চেন সবাই রিকল করে করে কালেক্ট করে। তো সেই কালেকশনটাকেই আপনি কোশ্চেন ব্যাংক হিসেবে রাখতে পারেন, এবং যখন যদি সময় থাকে আপনাদের ওই টপিক অনুযায়ী সেই কোশ্চেন ভাগ আপনি আলাদা করে ফেলতে পারেন, যে এই টপিক থেকে আগের বছরগুলোতে এই এই কোশ্চেন আসছে। কোশ্চেন দেখলে আপনার লাভ হবে কি, আপনার কোশ্চেন তো হয়তো হঠাৎ করে কখনো কখনো কিছু দু একটা রিপিট হয়, কিন্তু আইডিয়া পাওয়া যায় যে আমাকে এই টপিকটা পড়তে হবে। মানে কোশ্চেন ব্যাংকের মানে গুরুত্বটা এখানেই, যে আপনাকে ধারণা দিবে যে আহ, আসলে কোন টপিকে আমি গুরুত্ব দিব, কিভাবে প্রশ্নগুলো আসে, কোন মানে আমাকে টপিক সেম থাকতে পারে কিন্তু আমাকে যে অপশন গুলো বদল করে করে দেয়, তখন এই মানে অপশন গুলো আসলে কিভাবে দেয়, তখন দেখবেন যে আপনার অন্য সাবজেক্টের সাথে মিলতেছে না। রেডিওলজির জন্য অপশন যেভাবে দিবে অন্য সাবজেক্টে অপশন সেভাবে দিবে না, এরকম কিছু ব্যাপার। মানে প্রশ্ন ব্যাংক বলতে ওইটাই কালেক্টেড প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আর উম, বাজারে হয়তো অনেক রকমের পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কালেক্ট করে ওইগুলো নিয়ে গবেষণা করা। হুম। তখন ওই যে যেই ভাইয়া বা আপু প্রশ্নটা করছিলেন যে পরবর্তী পরীক্ষার সময়, পরবর্তী ক্লাসে আগের টপিকের পরীক্ষা, তখন আপনি ওই কোশ্চেন গুলো একটু দেখে আইডিয়া নিতে পারেন পরবর্তী ক্লাসে ওই টপিকে পরীক্ষা দেওয়ার জন্য। ওখান থেকে একটা রাফ আইডিয়া পাওয়া যায়। আরেকটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে যে আপনারা যখন ক্লাস কোচিং করবেন, কোচিং এ আরেকটা যেটা সুবিধা হয়, এই যে পরীক্ষাগুলো প্রত্যেকটা ক্লাসের যে কোশ্চেন হয় এবং কোশ্চেনের যে সলভ ক্লাস হয়, কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলো যে সলভ ক্লাস হয়, এই সলভ ক্লাসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট এখন। আচ্ছা, আপনারা আপনাদের মনিটরে কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন? একজন বলুন তো আপনাদের মনিটরে কোনটা দেখতে পাচ্ছেন? একটা স্লাইড দেওয়া, লেখা আছে এনি কোয়েশ্চেন্স। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। না তাহলে হম, আরেকটা ভাই উনি কোশ্চেন করছেন দেখি।
ওই যে ওই যে উনি লিখছিলেন যে সাপোজ আমার সুপিরিয়র এক্সট্রিমিটি ক্লাস করলাম, তো ক্লাসের পরে সিনপসের লেকচার শিট পড়লাম, বাট উইকলি এক্সামের আগে প্র্যাকটিস করার জন্য টপিক ওয়াইজ কোনো বুক বা কোশ্চেন আমি মানে আছে কিনা। এইটাই যে আপনি ওই যে কোশ্চেন যে কালেক্ট করে রাখবেন, ওইখান থেকে আপনি ওই টপিকের মধ্যে কোন কোন কোশ্চেন গুলো ওই টপিক থেকে আসছে এটা দেখলে আপনি একটা আইডিয়া করতে পারবেন। একদম 100% তো আর আপনি মানে পরীক্ষাতে এই কোচিং এর পরীক্ষায় কমন পাওয়ার মানে পাবেন, পাওয়ার এটাতে অস্বাভাবিক। আপনি আনকমন কোশ্চেন ফেস করবেন, নতুন নতুন কোশ্চেন ফেস করবেন, সেগুলো নিয়ে ওই টপিক গুলো তখন পড়বেন, এইটাতেই তো আপনার লাভ হবে। তো এই সলভ ক্লাস গুলো খুব ইম্পর্টেন্ট, কোচিং এর খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে একজন বলছেন যে রেডিও ফিজিক্স এর জন্য কোন বইটা ভালো, বা অনেকে বলে আপুদের নোট নিয়ে পড়তে, আসলে কোনটা বেস্ট পলিসি। রেডিও ফিজিক্স এর বই শুধু একটা না, অনেকগুলো। আমি যে বললাম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেলম্যানের 10th এডিশন, ওইটা তো থাকতে হবে। ওইখান থেকেই সবচেয়ে বেশি রেফারেন্স নিয়ে প্রশ্ন আসে। আর কিছু নোট পাওয়া যায়, সেই নোটগুলো তো এত বাজে অবস্থা, হাতের লেখা পড়া যায় না, বা অনেক বছর কপি করতে 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 ঘোলা হয়ে গেছে এরকম। কিছু কিছু টপিকে এরকম নোট লাগে। কি নোট লাগে বা কি টপিকের সেই নোটটা লাগে, এইটা আপনি স্পেসিফিক সেই টপিকের ক্লাসে আপনাকে ভাইয়া বা আপু বলে দিবে। বেশিরভাগ আপনি ওই সেলম্যানে বা ক্রিস্টেনসেন থেকেই পাবেন। যদি একটা বইয়ের নাম বলতে হয় রেডিও ফিজিক্সে, সেটা হলো সেলম্যানের। তো সব টপিক কভার করবে না, তার কিছু কিছু টপিকের জন্য ক্রিস্টেনসেন, নিশো, এমআরআই, মেডিজি এগুলো হয়। না, বিসিপিএস এর প্রিভিয়াস এটা আপনি এই যারা মানে পরীক্ষা দিচ্ছে ওদেরকে আপনি একটু এই সিনিয়র অফিসেও যোগাযোগ করে দেখতে পারেন। আর এরপরে যারা ধরেন এর মধ্যে পরীক্ষা দিয়ে ফেলছে, মোটামুটি সবার কাছে অ্যাভেলেবল এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যেমন ইমিডিয়েটলি আগের বছরের কোশ্চেনের সলভ, আমি কয়েকদিন আগে যেরকম একটা ক্লাস দিলাম যে 25-এর জুলাইয়ের যে মানে অ্যানাটমি পেপারটা ছিল, সেই পেপারের একটা সলভ ক্লাস নিলাম। তো এরকম কোচিং এর সাথে থাকলেও তো আপনি আগের ইয়ারের প্রশ্নগুলোর সলভ ক্লাস পাবেন। আর এগুলো পাওয়া যায়, সমস্যা নেই। আগে এগুলো পাওয়া খুব কষ্ট ছিল, এখন অনেক অনেক অ্যাভেলেবল। বায়োস্ট্যাটিস্টিক্স এর কোর্স এটা খুবই ট্রিকি। কিছু কিছু সেশনে আসেই না একদম, কিছু কিছু সেশনে চলে আসে হঠাৎ করে, কিন্তু আসলেও দেখা গেছে যেমন আমি যে সেশনে পরীক্ষা দিই সেই সেশনে খুবই সহজ কোশ্চেন ছিল এরকম। তো বায়োস্ট্যাটিস্টিক্স একদম না দেখে যাওয়া যাবে না, কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয় বায়োস্ট্যাটিস্টিক্স যে অনেক ডিপ গভীরে পড়তে হবে এমনও না। একদম সুপারফিশিয়াল টপিক গুলো থেকে আসে, যদি আসে, মাঝে মাঝে তো আসেও না। আর কেউ কিছু জানতে চাচ্ছেন? মানে এইটা একদমই প্রাইমারি কথা, আরো ভেতরে বলতে গেলে আরো অনেক কথা আছে আজকের এই ছোট মানে শুধু ওরিয়েন্টেশনের ক্লাসে বলা তো কঠিন। আপনারা যখন এই মানে কোনো না কোনো একটা ব্যাচে ঢুকে যাবেন, ব্যাচের সাথে রান করতে করতে মানে জিনিসগুলো ধীরে ধীরে পরিষ্কার হবে। একসাথে সবকিছু মানে বুঝতে গেলে তো আসলে তখন ওভারওয়েলমিং একটা ব্যাপার হয়, মনে হয় যে খুবই তখন দিশেহারার মতো লাগে। কিন্তু আসলে ধীরে ধীরে টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ একটু একটু করে আগাইলে ধীরে ধীরে জটগুলো খুলতে থাকে। হুম। দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম। উম, যদি আপনাদের আচ্ছা, এই যে দেখেন জুলাই, আপনারা কি প্রশ্নের স্লাইডটা দেখতে পাচ্ছেন? দেখেন জুলাই 25-এর, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ মানে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস সেশনের কোশ্চেন দেখতে পাচ্ছেন? কেউ একজন বলেন প্লিজ। জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো দেখেন আমি যদি একদম প্রথম এখানে যে জুলাই 25-এর পেপার ওয়ানের দেখেন এমসিকিউ প্রথম প্রশ্নটা রিগার্ডিং স্ক্যাফোয়েড বোন। তো এই স্ক্যাফোয়েড বোন নিয়ে প্রশ্ন কিন্তু সব সব মডালিটি মানে সব ফ্যাকাল্টিতে আসবে না।
আমার এখানে রেডিওলজিতে কেন আসলো, কারণ রেডিওলজিতে আমি আগে থেকে আপনাকে মেন্টররা বলে দিবে যে রেডিওলজিতে স্ক্যাফোয়েড কেন আসে, কেন আসবো। যেমন দেখেন, আমি যখন এই এটার একটা সলভ ক্লাস নিলাম আপনাদেরকে দেখাই। যদি আপনাদের সময় থাকে আমি দেখাবো আর কি। আর যদি বেশি সময় নিয়ে ফেলি আপনারা বললে আমি অফ করে দিব। আচ্ছা, দেখেন এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই যে কার্পাল বনের যে ছবি। কেউ একজন বলেন প্লিজ, দেখতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া। তো এই যে প্রশ্নটা আসছে স্ক্যাফোয়েড বোন নিয়ে, তাই না, রিগার্ডিং স্ক্যাফোয়েড বোন। দেখেন এখানে এখন আমাকে তো সবার আগে যে বললাম যে নিটার বা ছবি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছবি সব সময়, মানে অ্যানাটমি পড়তে গেলে আমার ছবি লাগবে। রেডিও ফিজিক্সেও কিছু কিছু জায়গায় ছবি থেকে পড়তে হয়। ছবি খুব ইম্পর্টেন্ট। তো এই যে স্ক্যাফয়েড বোন থেকে আমি কি শুধু রিগার্ডিং স্ক্যাফয়েড, তাহলে আমি যে প্রশ্নে দেখলাম যে স্ক্যাফয়েড বোন নিয়ে কোশ্চেন আসছে, এখন আমি প্রিভিয়াস কোশ্চেন দেখার ইম্পর্টেন্সটা কি? আমি কি শুধু এই স্ক্যাফয়েড বনই তাহলে সবসময় করে যাবো? তা তো না, আমাকে জানতে হবে যে আমাকে স্ক্যাফয়েড থেকে প্রশ্ন আসলো কেন, কারণ রেডিওলজিক্যালি তার একটা ইম্পর্টেন্স আছে। আমরা এই মানে বাচ্চাদের বোন এজিং করা হয়, বোন এজিং করতে গেলে এই কার্পাল যে বোন গুলো আছে, এগুলোর অসিফিকেশন সেন্টার কবে কোনটা অ্যাপিয়ার করে এইটা থেকে বোঝা যায় যে কার বয়স কত। তো এইটা যে রেডিওলজিক্যালি একটা ইম্পর্টেন্স এটা আছে এই কার্পাল বোনের, এই কারণে কার্পাল বোন থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, তো এরকম করে করে মানে এই প্রশ্নগুলো আপনাকে এইভাবে গাইড করবে, সলভ ক্লাসগুলো এইভাবে গাইড করবে যে আমি কোন টপিকের উপরে গুরুত্ব দিব। দেখেন আমি যদি অন্য একটা পেপার টুতে যাই, অথবা দেখেন এই যে দেখেন পেপার টুতে এখানে একটা টপিক অ্যানোড অ্যাঙ্গেল নামে একটা ব্যাপার আছে, এক্স রে প্রোডাকশনের সময় এরকম এই ব্যাপারগুলো আসে, পড়তে হয়। তো এখানে যে অ্যানোড অ্যাঙ্গেল লেখা আছে, আমি অ্যানোড অ্যাঙ্গেল, এই যে চার পাঁচটা অপশন আছে, অ্যানোড অ্যাঙ্গেল থেকে প্রত্যেক বছর কোশ্চেন, প্রত্যেক সেশনে কোশ্চেন আসে। তাহলে অ্যানোড অ্যাঙ্গেল আমি যে বারবার আসে প্রশ্ন, প্রশ্ন যখন আমি গবেষণা করব, একটু স্টাডি করব, তখন আমি বুঝে যাবো যে আমার অ্যানোড অ্যাঙ্গেল থেকে সবকিছু পড়তে হবে, খুব ভালো করে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তো এই কারণে প্রিভিয়াস প্রশ্নগুলোর ইম্পর্টেন্স, হ্যাঁ, কারণ আপনি ওই টপিক ওই প্রশ্নটা পড়ে যাবেন ওইটাই আসবে এমন না। মানে আপনাকে এটা গাইড করবে যে আমি অ্যানোড অ্যাঙ্গেলটা খুব ভালো করে পড়বো বই থেকে, এবং অ্যানোড অ্যাঙ্গেল নিয়ে আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো খুঁজে বের করবো, এইরকম আর কি। হ্যাঁ, দেখেন আমি পেপার থ্রিতে আসি। আহ, এই যে দেখেন একবার বায়োস্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন আসছে, খুব সহজ কোশ্চেন। এই মিন মিডিয়ার মোড এগুলো তো সবাই জানে, স্ট্যান্ডার্ড। আচ্ছা, এই যে যেমন টিবি, টিবি লেখা আছে, টিবি ডাজন্ট অকার ইন ব্রেস্ট ব্রেন ইটসেট্রা, আর অপশন গুলো হয়তো কারো মনে পড়ে নাই, লিখতে পারে নাই। কিন্তু টিবি নিয়ে প্রশ্ন, আপনার টিউবারকুলোসিস নিয়ে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, রেডিওলজিক্যালি মানে আপনারা তো মানে এমবিবিএস এর সময় দেখছেন যে আমরা এক্স রে তেও বোঝার চেষ্টা করি, তাই না, যে পালমোনারি টিবি আছে কিনা। তো টিবি আপনার মানে টিবির কত রকম যে পরীক্ষা নিরীক্ষা সম্ভব রেডিওলজিতে, এবং কত রকম ভ্যারিয়েন্ট, কত রকম লোকেশন হওয়া সম্ভব, মানে এর কোনো ইয়ত্তা নাই। তার মানে টিবিটা খুব ইম্পর্টেন্ট। তার মানে টিবি রিলেটেড আমার সিস্টেমিক, আমি সিস্টেমিক প্যাথোলজিতে চলে গেছি কিন্তু এখন। তাহলে এই যে টিবি রিলেটেড পড়া, এখন টিবি রিলেটেড আমি কি কি পড়বো? আমার পরীক্ষাতে টিবি রিলেটেড কি কি আসতে পারে? আমার পরীক্ষায় কি টিবির অ্যান্টি টিবি ড্রাগ আসবে বলেন তো? একজন বলেন তো, আমার কি আইসোনিয়াজাইড নিয়ে পড়তে হবে? একজন আনমিউট হয়ে বলেন। যে কেউ একজন বলেন যে আমাকে কি অ্যান্টি টিবি ড্রাগ করতে হবে?
আম, না ভাইয়া, এখানে সম্ভবত অ্যান্টিটিবি ড্রাগ বা এর রেজিমেন নিয়ে খুব বেশি কাজ নেই। হ্যাঁ, তা এই তো, এইটাই আমি এটাই বলতেছি যে আপনি প্রশ্ন দেখলে, সিলেবাস দেখলে এই, এবং কোচিং এ যখন ক্লাস করবেন আপনাকে মেন্টররা এইভাবেই বোঝাবে যে আমি টিভি থেকে এই 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 ব্যাপারগুলো আমি রবিজ থেকে বা এই জায়গা থেকে শীট থেকে আমি করে দেবো। হ্যাঁ। তো এই যে আমি টিভি থেকে কি কি আমার পড়তে হবে এই গাইডেন্সটা আপনাকে কে দিবে? এই মেন্টররা দিবে, আগের প্রশ্ন দিবে, সিলেবাস দিবে। তো এইটাই হচ্ছে, এইভাবেই ধীরে ধীরে মানে আপনার পড়াটা মানে কনসলিডেট করতে হবে। এটা হচ্ছে মানে আমার বলার উদ্দেশ্য ছিল। আচ্ছা, তো আমার ধারণা একদম প্রাইমারি কথা বলা হয়তো শেষ। উম, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিব। হুম। আজকে একদম প্রাইমারি ওরিয়েন্টেশনে সবকিছু তো বলা সম্ভব না আসলে। এই সাজ্জাদ ভাই। শেষ করবেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওদের কোশ্চেনও শেষ, আমি শেষ করে দিচ্ছি। হুম। আচ্ছা স্যার, শেষ শেষ করেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাইকে থ্যাঙ্কস জয়েন করার জন্য। আর যে নাম্বারটা, হটলাইনের নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরো মানে ক্লাস শিডিউল বা এগুলো কালেক্ট করার জন্য। আর শুরু করে দেন ক্লাসগুলো, ধীরে ধীরে সব জট খুলবে। আসসালামু আলাইকুম।